প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রীতা রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজ যেহেতু এখনও অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, তোমাদের সাথে তো আমাদের এমনি অফলাইনেও ক্লাস নিচ্ছি। তোমরা এখন অবশ্য কেউ কেউ আমাকে চেনো। আমি খ বিভাগে ক্লাস নিয়েছিলাম একদিন, আর ক বিভাগে এখনও নেওয়া হয়নি। আর তোমাদের আমি আজ ক্লাস নিব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। দেখো আমি আজকে কোন টপিক বা কোন চ্যাপ্টারটা, এটা দেখবা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো প্রথমেই আমি বলবো যে আর্থিক বিবরণী কি, এটা কি আমরা জানি? আর্থিক বিবরণী হচ্ছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে, যেমন 1 বছর হতে পারে, অর্থ বছর হতে পারে, মানে 6 মাসের জন্য হতে পারে, বা 3 মাসের জন্য হতে পারে, এরকম একটা হিসাব বর্ষ, যে যেমন করে বর্ষটা ধরবে বা যে সময়টা ধরবে, সেই সময় শেষে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে চিত্র, সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। ঠিক আছে, যে তোমার সম্পদ কতটুকু বা দায় কতটুকু। ঠিক আছে, এখন দেখো যে এখানে যেহেতু চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখন আর্থিক বিবরণী বিশ্লেষণ কিভাবে হতে পারে, আমরা এই চ্যাপ্টারে যেটুকু পড়ব সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। দেখো আমি তোমাদের লিখে দিয়েছি অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস। এখন দেখো অনুপাত বিশ্লেষণের ধারণাটা কি আমাদের আগে জানতে হবে, যে অনুপাতটা কি। অনুপাত হচ্ছে এমন একটা বিষয় যেখানে কি বলছে, দুটি উপাদানের বিদ্যমান সম্পর্ককে, দুটি উপাদান, যেমন কয়ের একটি উপাদান, ক্ষয়ের একটি উপাদান, এই যে দুটি উপাদানের বিদ্যমান সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করা। এখানে প্রথম ক্রাইটেরিয়া হবে যে গাণিতিকভাবে প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে এখানে কি বলেছে আমরা, দুটি উপাদানের মধ্যে বিদ্যমান আর্থিক সম্পর্ককে বা বিদ্যমান সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করাই হচ্ছে অনুপাত বিশ্লেষণের মূল ধারণা বা অনুপাত বিশ্লেষণের মূল বিষয়বস্তু। ঠিক আছে, এখন দেখো যে এখানে কি বলবো আমরা অনুপাত বিশ্লেষণ। দেখো একটা সুন্দর একটা সংজ্ঞা যদি তোমরা এখানে বলো যে কি হবে, এটা দেখো যে অনুপাত বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা অন্যতম হাতিয়ার। আমরা যে বলছি যে মূল বিষয়টা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, তার মধ্যে যে একটা অপশন সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, এবং অন্যভাবেও বিশ্লেষণ করা যায়, কিন্তু মেইন এখানে বলছে যে প্রধান হাতিয়ার হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী যদি তুমি বিশ্লেষণ করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে করাই শ্রেয় হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে, যে অনুপাত বিশ্লেষণের আমরা অনুপাত কি বা অনুপাত বিশ্লেষণ কি যেটুকু বুঝতে পেরেছি। দেখো এখানে একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কি নিয়মতান্ত্রিক উপায়, নিয়মের মধ্যে থেকে এখানে কি বলেছি, অনুপাতের ব্যবহারের মাধ্যমে। অনুপাতটা কি আমরা বলেছিলাম, যে দুটি উপাদানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করা। আর এখানে আমরা সংজ্ঞাটাই কি বলেছি, যে নিয়মতান্ত্রিকভাবে, এখানে কি বলেছি, অনুপাত ব্যবহারের মাধ্যমে আর্থিক বিবরণী বিশ্লেষণ করে একটি ফার্মের, কি বলেছি, একটি ফার্মের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের, যদি তোমরা এটা লিখে নিতে পারো একটা, বা তোমার বইও আছে, যে নিয়মতান্ত্রিক উপায়ে, কি বলেছি, নিয়মতান্ত্রিক উপায়ে, এখানে কি বলেছি, অনুপাত ব্যবহারের মাধ্যমে, নিয়মতান্ত্রিক উপায়ে অনুপাত ব্যবহারের মাধ্যমে একটি ফার্মে, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতা, সফলতা মানে সফলতা বা সফলতা যেটাই বলো, আর দুর্বলতা এবং অতীত ঐতিহাসিক কার্যাবলী ও চলতি, অতীতের ঐতিহাসিক কার্যাবলী এবং চলতি, কি বলেছে, আর্থিক অবস্থা নিরূপণ করাকে অনুপাত বিশ্লেষণ বলে। তাহলে আমরা কি বলতে পারি, মোট কথা আমরা সাধারণত আমরা কি বলতে পারি, যে অনুপাত বিশ্লেষণ হচ্ছে একটা নিয়মতান্ত্রিক উপায়, যার মাধ্যমে কি করা হয়, অনুপাত ব্যবহার করে একটি ফার্মের সফলতা ও দুর্বলতা এবং অতীত ঐতিহাসিক কার্যাবলী এবং চলতি আর্থিক অবস্থার কি বলেছে
নিরূপণ করাকে অনুপাত বিশ্লেষণ বলা হয়। তাহলে আমরা বলতে পারবো তো যে অনুপাত বিশ্লেষণটা কি। এখন দেখো আমি আজকে তোমাদের অনুপাত বিশ্লেষণের এখানে আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে কিছু অঙ্ক আছে যেটা আমরা সবাই জানি, রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ যেটা আমি বলছি, যে অনুপাতের অঙ্কগুলো তোমরা এটা ক্লাস 9-10-এও পড়িয়ে এসেছো, এখনও পড়বে। আমি মনে করি এটা অনেক সহজ, তোমরা সবাই এটা পারবে। এখন দেখো এখানে কি বলেছিলাম যে অনুপাত বিশ্লেষণের সংজ্ঞাটা বা কি, অনুপাত বিশ্লেষণ কাকে বলে, হ্যাঁ, বা কি, এটা আমরা বুঝলাম। আজকে আমি তোমাদের থিওরিটিক্যাল অংশটাই পড়াবো, আগামী ক্লাসে অঙ্ক পড়াবো, ঠিক আছে। এখন দেখো এখন কি বলবো যে অনুপাত বিশ্লেষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। কি গুরুত্ব রয়েছে, তুমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকো তাহলে অনুপাত বিশ্লেষণের গুরুত্বটা কি। দেখো প্রথম গুরুত্বটা কি, এখানে বলছি তারল্য অবস্থা। তারল্য অনুপাত তোমরা সবাই জানো, এখানে প্রথমে আছে কি তারল্য অবস্থা। তারল্য অবস্থা বা লিকুইডিটি পজিশন। লিকুইড মানি তোমরা সবাই শুনেছো, লিকুইড মানে তরল, হ্যাঁ ঠিক আছে। এখানে কি বলেছি যে তারল্য অবস্থা কি হতে পারে, যে চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের তারল্য, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা, এগুলো সব জানা যাবে। কেমনভাবে জানা যাবে, তারল্য অবস্থাটা আমরা কিভাবে জানতে পারবো, একটা প্রতিষ্ঠানের কতটুকু দায় পরিশোধের ক্ষমতা রয়েছে সেটা আমরা কিভাবে জানবো, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে জানবো। এখানে কি বলেছি যে চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত বিশ্লেষণ করে একটা প্রতিষ্ঠানের তারল্য, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা এবং চলতি মূলধন সম্পর্কে ধারণা পাওয়া যায় যে এই প্রতিষ্ঠানের মূলধন কতটুকু আছে, ঠিক আছে। এখানে কি বলেছে যে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা প্রতিষ্ঠানের চলতি সম্পদের উপর নির্ভর করে, ঠিক আছে। চলতি দায় পরিশোধের ক্ষমতা চলতি সম্পদের উপর নির্ভর করে। যেমন আমরা বলবো যে 1 টাকা দায় পরিশোধের জন্য আমাদের অবশ্যই 2 টাকা সম্পদ থাকতে হবে, না হলে তুমি 1 টাকার দায়, 1 টাকার সম্পদ যদি থেকে থাকে তোমার কাছে, তাহলে তুমি 1 টাকায় যদি দায় পরিশোধের জন্য দিয়ে দাও তাহলে কি তোমার কি অবস্থা হবে প্রতিষ্ঠানের, সেটা তো বুঝতেই পারছো, ঠিক আছে। এই জন্য বলছি যে 1 টাকার বিপরীতে অবশ্যই 2 টাকা থাকতে হবে, তাহলে আমি বলবো যে ওই প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক, ঠিক আছে। তারল্য অবস্থা, তাহলে প্রথমটা হচ্ছে কি তারল্য অবস্থা। এরপরটা দেখো কি আছে, দীর্ঘমেয়াদী সচ্ছলতা। দীর্ঘমেয়াদী সচ্ছলতা। দীর্ঘমেয়াদী সচ্ছলতা কেমন করে হতে পারে, যেমন অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা জানতে পারবে, হ্যাঁ, বা দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থা জানা যায়। যেমন এখানে কি বলছে, ঋণদাতা প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী সচ্ছলতা জানার প্রয়োজন হয়। একজন দীর্ঘমেয়াদী ঋণদাতার কি বলেছে, ঋণদাতা প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী সচ্ছলতার মাধ্যমেই জানা যায় যে এই লোক বা এই প্রতিষ্ঠান বা এই ব্যক্তির মানে দীর্ঘমেয়াদে ঋণ মানে ঋণ ক্ষমতা বা ঋণ পেমেন্ট করে দেওয়ার সচ্ছলতা কতটুকু রয়েছে, ঠিক আছে। এখানে কি বলেছি, লিভারেজ বা মূলধন কাঠামো এবং মুনাফা অনুপাতের মাধ্যমে তা জানা যায়। যদি তোমার মুনাফার অনুপাতটা বেশি থেকে থাকে, মূলধন কাঠামোটা সঠিক হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা জানবো যে এই প্রতিষ্ঠানটা ভালো, এর দীর্ঘমেয়াদী দায় পরিশোধের এর ক্ষমতা রয়েছে বা দীর্ঘমেয়াদী সচ্ছলতায় রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো কি পরিচালন দক্ষতা। পরিচালন দক্ষতা, এটা কি বলেছিলাম, তারল্য অবস্থা বা লিকুইডিটি পজিশন। লিকুইডিটি পজিশন, এখানে কি বলেছি, দীর্ঘমেয়াদী সচ্ছলতা বা লং টার্ম সলভেন্সি। লং টার্ম সলভেন্সি। আর এটা কি বলেছি, পরিচালন দক্ষতা, অপারেটিং
এফিসিয়েন্সি। অপারেটিং এফিসিয়েন্সি এখানে কি বলছে দেখো, দক্ষ ও উন্নত ব্যবস্থাপনা, প্রয়োগ ও সম্পদের ব্যবহার জানার ক্ষেত্রে পরিচালন দক্ষতা, মানে তোমার অপারেট করার ক্ষমতা কতটুকু রয়েছে, তুমি কিভাবে দক্ষভাবে অপারেট করলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে মুনাফা অর্জন করতে পারে, আর একজন অদক্ষ ব্যবস্থাপক বা অদক্ষ কর্মীরা কি মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করবে, তার মুনাফা কতটুকু হবে, সেটা তো মানে বোঝাই যাবে যে একজন দক্ষ ব্যবস্থাপক কি করতে পারে আর একজন অদক্ষ ব্যবস্থাপক কি করতে পারে। নিশ্চয়ই এখানে অনেক বেশি ডিফারেন্স থেকে থাকবে, তাই তো? তাইলে তুমি এখানে দেখো কি বলেছি আমরা, দক্ষ ও উন্নত ব্যবস্থাপনা, ঠিক আছে? দক্ষ উন্নত ব্যবস্থাপনা, প্রয়োগ ও সম্পদের ব্যবহারের মাধ্যমে কি হয়, অনুপাত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কি বলছি, দক্ষ ও উন্নত ব্যবস্থাপনা, প্রয়োগ ও সম্পদের ব্যবহারের জানার ক্ষেত্রে, সম্পদের ব্যবহার জানার ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন পরিচালন অনুপাত আছে, এটা আমি পরে যখন তোমাদের অনুপাতের মানে অঙ্ক যখন করব তখন দেখবা ওখানে পরিচালন অনুপাত বা এই টাইপের কিছু আছে যে পরিচালন দক্ষতা যার মাধ্যমে জানা যায়, যেমন নিট মুনাফা বা মোট মুনাফা, এর মাধ্যমে কিন্তু পরিচালন দক্ষতাটা জানা যায় যে এই পরিচালন দক্ষতার মাধ্যমেই কিন্তু মুনাফাটা কম বেশি হবে। এরপরে দেখো কি বলেছি, অতীত কার্যাবলী পরিমাপ। অতীত কার্যাবলী মানে আগে, পূর্বে, ঠিক আছে? এখানে কি বলেছি যে অ্যাসেসমেন্ট অফ পাস্ট পারফরম্যান্স, অ্যাসেসমেন্ট অফ পাস্ট পারফরম্যান্স, ঠিক আছে? যে পূর্বের অভিজ্ঞতাগুলো মানে পূর্বের কার্যাবলীগুলো পরিমাপ করতে হবে। এখানে যেমন কি আছে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পক্ষ থাকবে ও মালিকা মানে কি বলছে, মালিক পক্ষ থাকবে। এরা কি করবে, লাভ ক্ষতির অনুপাত নির্ণয়ের মাধ্যমে, লাভ ক্ষতির অনুপাত মানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পক্ষ এবং মালিক পক্ষ কিন্তু অনেক সময় আলাদা হয়ে থাকে। এখানে কি বলছে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পক্ষ, মালিক পক্ষ কি করবে, লাভ ক্ষতি নির্ণয় করে বা লাভ ক্ষতি অনুপাত নির্ণয়ের মাধ্যমে অতীত কার্যাবলী মানে পূর্বে কি কি হয়েছিল ব্যবসায়ী প্রতিষ্ঠানে সেটা কিন্তু জানতে পারবে। যদি পূর্বের সফলতা বা ব্যর্থতা উভয়ই কিন্তু জানতে পারবে, ঠিক আছে? সেটার প্রেক্ষিতে কি করবে, যে প্রতিষ্ঠান পূর্বে এই অবস্থা হয়েছিল এখন কেমন হবে, সেই অনুপাতে কিন্তু প্রতিষ্ঠান নতুন করে দক্ষ হাতে পরিচালন করতে পারবে। আবার যদি অতীতে খারাপ হয়ে থাকে, ব্যর্থ মানে প্রতিষ্ঠানের দেখা যাবে যে অদক্ষ ব্যবস্থাপনা বা অদক্ষ কর্মীর দ্বারা প্রতিষ্ঠানের মানে লাভ লোকসানের যে অনুপাতটা, মানে লাভ মোট লাভ বা নিট লাভের যে অনুপাতটা, যে ওটা ফল করে অনেক সময়, যে একদম লাভ হচ্ছে না বা কিছুই না, প্রতিষ্ঠান একদম অবস্থা খারাপ, তাহলে সেই অতীতের কার্যগুলো পরিমাপ করার ফলেই কিন্তু সে বুঝতে পারবে যে যেমন এখন 2021 সালে, 2020 সালে কি হয়েছিল বা 2019 সালে কি হয়েছিল, ঠিক আছে? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এটা জানা সম্ভব। তারপরে কি আছে দেখো, ব্যয় ও খরচ নিয়ন্ত্রণ। ব্যয় ও খরচ নিয়ন্ত্রণ, এখানে দেখো কি হচ্ছে, কস্ট অ্যান্ড এক্সপেন্ডিচার। ব্যয় হচ্ছে কস্ট অ্যান্ড এক্সপেন্ডিচার হচ্ছে খরচ, কন্ট্রোল। ব্যয় এবং খরচ, ব্যয় আলাদা জিনিস এবং খরচও কিন্তু আলাদা। ব্যয় এবং খরচের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে, যেটা তোমরা পরবর্তীতে যে পড়বে। এখানে কি বলেছি, ব্যয় ও খরচ নিয়ন্ত্রণে অনুপাত বিশ্লেষণ ব্যবস্থাপনাকে সাহায্য করে থাকে। ব্যয় ও খরচ নিয়ন্ত্রণ করতে হবে, তাই তো? তুমি যতটা নিয়ন্ত্রণ করতে পারবে তোমার প্রতিষ্ঠানের মানে লাভ কিন্তু বাড়বে। যদি তোমার ব্যয় বা খরচ নিয়ন্ত্রণে থাকে তাহলে তোমার প্রতিষ্ঠানের লাভ বাড়বে।
সেটা মোট লাভ মিট লাভ যেটাই বলো। এখানে কি বলেছি, মোট ব্যয়ের সাথে উৎপাদন ব্যয়ের অনুপাত, মোট ব্যয়ের সাথে উৎপাদন ব্যয়ের অনুপাত এবং উৎপাদন ব্যয়ের সাথে কাঁচামাল, শ্রম এবং উপরি ব্যয়ের অনুপাত নির্ণয় করা যায়। ঠিক আছে, কি করে এখানে কি বলেছি দেখো, যে মোট ব্যয়ের সাথে উৎপাদন ব্যয়ের অনুপাত এবং উৎপাদন ব্যয়ের সাথে কি বলেছি কাঁচামাল, শ্রম এবং উপরি ব্যয়ের অনুপাত নির্ণয় করা যায়। এছাড়া অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আদর্শ মান ব্যয় ও প্রকৃত ব্যয় তুলনা করা যায়। ঠিক আছে, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি করতে পারবে, যে আদর্শমান ব্যয়ের অনুপাত ও প্রকৃত ব্যয় যে একটা স্ট্যান্ডার্ড থাকবে, যে এইটুকু হলে এটা ঠিক আছে আদর্শ। যেমন একটা প্রতিষ্ঠানে ধরো অনুপাত আছে যে 3:1 হলে বা 2:1 হলে বা 1:1 হলে এটা আদর্শ অনুপাত। এখানে সেটাই বলছে, আদর্শ একটা মানের সাথে প্রকৃত একটা মান, যে এই হলে আদর্শ হতো কিন্তু প্রকৃত মানটা হয়েছে এর থেকে কম বা বেশি, সেটাই কি বলেছে যে তুলনা করা যায়। হ্যাঁ, যে আদর্শ মানের সাথে প্রকৃত মানের বা প্রকৃত ব্যয়ের, আদর্শ মানের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করা যায়। আদর্শ মান ব্যয় কতটুকু হলে আদর্শ মান হবে, সেটার স্ট্যান্ডার্ড কস্ট হবে, আর যেটা হচ্ছে প্রকৃত একটা কস্ট আছে, যে এই অ্যাকচুয়াল কস্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। ঠিক আছে, এখন যত মিতব্যয়ের সাথে তুমি ব্যবসা পরিচালনা করতে পারবে তত তোমার কি হবে, প্রকৃত ব্যয় কম হবে, আদর্শ ব্যয় ঠিক হবে, আদর্শ ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের ডিফারেন্সটা কম হবে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, বিনিয়োগ সিদ্ধান্ত। ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন, বিনিয়োগ সিদ্ধান্ত। এখানে কি বলছে, সম্ভাব্য বিনিয়োগকারীগণ, মানে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে বিনিয়োগ করেন, ইনভেস্টমেন্ট করেন। এখানে বলেছে সম্ভাব্য, মানে যারা করে থাকেন। এখানে কি বলেছি, কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে আর কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না, কিভাবে তারা করবে, মানে পছন্দ করবে কিভাবে। দেখো এখানে বলেছি যে সম্ভাব্য বিনিয়োগকারীগণ কি করবে, কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এবং বর্তমান বিনিয়োগকারীগণ তাদের বিনিয়োগ প্রত্যাহার করবে কিনা। হ্যাঁ, সম্ভাব্য বিনিয়োগকারীগণ কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, যে আমি যদি একজন বিনিয়োগকারী হই, আমি দেখবো যে ওই প্রতিষ্ঠানে তো আমি ইনভেস্ট করব, তাহলে ওই প্রতিষ্ঠানের অবস্থাটা কি, আর্থিক অবস্থা কেমন, আমি বিনিয়োগ করলে কি আমি সেই টাকা ফেরত পাবো। হ্যাঁ, তোমাকে মাথায় রাখতে হবে সেই বিষয়টা। এবং যারা এখন বিনিয়োগ করে আছেন, যে এখন বর্তমান বিনিয়োগকারীগণ ওই প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেবেন কিনা। হ্যাঁ, এটা কি করে, তার যাচাইয়ের জন্য বিভিন্ন অনুপাতের সাহায্য নিয়ে থাকে। অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এগুলো হয়, যে বিনিয়োগকারীগণ কোথায় বিনিয়োগ করবে এবং কোথায় বিনিয়োগ করবেন না। ঠিক আছে, এখন দেখো এই জন্যই বলেছি যে অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে, অনুপাত বিশ্লেষণ কিন্তু এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে। এরপরে দেখো কি আছে, হিসাব নিরীক্ষা। হিসাব নিরীক্ষা, এখানে কি বলেছে, অ্যাকাউন্টস অডিট। অ্যাকাউন্টস অডিটস, দেখো এখানে কি বলেছে, আমরা সবাই কিন্তু জানি অডিটর মানে নিরীক্ষক, যিনি নিরীক্ষা করেন। নিরীক্ষা মানে কি, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে চিত্রটা আছে, আর্থিক বিবরণীটা আছে, বা যে আর্থিক বিবরণীটা যেটাই বলি, যে আর্থিক বিবরণীটা আছে সেটা কি শুদ্ধ, নাকি তার মধ্যে উইন্ডো ড্রেসিং করা হয়েছে, নাকি সেটা ভুয়া আছে, বা সেখানে কম বেশি দেখানো হয়েছে সেটাই, বা সেটা ভুল আছে, মিথ্যা আছে, জালিয়াতি আছে, এটা নিরূপণ করা হচ্ছে অডিটরের কাজ। এখানে কি বলেছে, যে অ্যাকাউন্টস অডিটস মানে হিসাব নিরীক্ষা কি করে, নিরীক্ষকগণ প্রতিষ্ঠানের কয়েক বছরের তথ্যের ভিত্তিতে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে হিসাবের ভুল ত্রুটি উদ্ঘাটন করে থাকে। নিরীক্ষকগণ কি করে, প্রতিষ্ঠানের কয়েক বছরের
তথ্যের ভিত্তিতে অনুপাত বিশ্লেষণ করে সেই প্রতিষ্ঠানের ভুল ত্রুটি উদ্ঘাটন ও জাল জুয়াচুরি সহজে বের করতে পারে। ঠিক আছে, এরপরে দেখো আন্তঃবিভাগ ও আন্তঃপ্রতিষ্ঠান তুলনা। আন্তঃবিভাগ ও আন্তঃপ্রতিষ্ঠান কিভাবে হতে পারে? আন্তঃবিভাগ মানে একটা ব্যবসার প্রতিষ্ঠান দেখা যাবে যে অনেকগুলো বিভাগ থাকে। ঠিক আছে, যেমন কি বলে এখানে মানে বিভিন্ন সেক্টর থাকে বা ডিপার্টমেন্ট থাকে। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য উৎপাদন করতে পারে, সেগুলোকে ক্যাটাগরি আলাদা আলাদা ডিপার্টমেন্টে রূপান্তর করে। এখানে কি বলেছে? আন্তঃবিভাগ ও আন্তঃপ্রতিষ্ঠান। এখানে যে একই ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি করা হয়? তুলনা করা হয় যে এই বিভাগের সাথে ওই বিভাগের কেমন হলো, এই বিভাগে বেশি আয় না ওই বিভাগে বেশি আয়, বা এমনভাবে কার কতটুকু সফলতা ব্যর্থতা, এটা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে নিরূপণ করা সম্ভব। এখানে কি বলছে? আন্তঃবিভাগ হতে পারে এবং আন্তঃপ্রতিষ্ঠান, যে একই টাইপের পণ্য উৎপাদনকারী বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করা হয় এভাবে। এর জন্য বলেছে আন্তঃবিভাগ ও আন্তঃপ্রতিষ্ঠান তুলনায়। এরপরে দেখো মুনাফা অর্জন ক্ষমতা যাচাই। ক্ষমতা সেটা যাচাই করা যাবে। কিভাবে যাচাই করা যাবে? যে মোট মুনাফা ও নিট মুনাফার অনুপাতের মাধ্যমে কি করা যাবে? নিট মুনাফার সাথে নিট বিক্রয় এবং নিট মুনাফার সাথে বিনিয়োজিত মূলধনের অনুপাত সহ অন্যান্য অনুপাত বিশ্লেষণ করা যায়। মুনাফা অর্জন ক্ষমতা যাচাই, প্রফিটেবিলিটি টেস্ট। ঠিক আছে, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য মোট মুনাফা ও নিট মুনাফার সাথে নিট বিক্রয়ের অনুপাত, যে নিট বিক্রয়ের সাথে মোট মুনাফা অথবা নিট মুনাফার অনুপাতটা বের করা যাবে। এবং নিট মুনাফার সাথে কি বলেছে? বিনিয়োজিত মূলধন, যে কতটুকু মূলধন বিনিয়োগ করে আমার এইটুকু মুনাফা হলো, এটা অনুপাত বিশ্লেষণ করা যাবে। ঠিক আছে, এবার কিন্তু আমি মুনাফা অর্জন ক্ষমতাটা বের করতে পারবো যে কতটুকু বা কত পার্সেন্টেজ। ঠিক আছে, এরপরে দেখো ঋণ গ্রহণের সুবিধা। ঋণ গ্রহণের সুবিধা, এখানে কি বলেছে? ঋণ গ্রহণের লোন ফ্যাসিলিটি। এখন কি বলেছে? ঋণ গ্রহণের সময় ঋণ যোগ্যতা নিরূপণের জন্য, যে আমি একটা ব্যক্তি কারো কাছ থেকে যখন ঋণ গ্রহণ করব তখন কি বলবে? যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন তুমি ঋণ গ্রহণ করবে তখন কি হবে? ঋণ যোগ্যতা নিরূপণের জন্য দায় মালিকানা অনুপাত নির্ধারণ করতে হবে, দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা আছে বর্তমান ও ভবিষ্যৎ সরবরাহকারী। ঠিক আছে, শেষেরটা দেখো বর্তমান ও ভবিষ্যৎ সরবরাহকারী। ভবিষ্যৎ সরবরাহকারী এটা কি হতে পারে? বর্তমান, এখানে কি বলেছে? প্রেজেন্ট অ্যান্ড পোটেনশিয়াল সাপ্লায়ার্স। ঠিক আছে, আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে বর্তমান ও সম্ভাব্য সরবরাহকারীগণ জানতে পারেন। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কি বলেছে? যে বর্তমান ও সম্ভাব্য সরবরাহকারীগণ যারা সাপ্লাই দেয়, ঠিক আছে, তারা জানতে পারেন প্রতিষ্ঠানের পণ্য মূল্য কিভাবে তারা পরিশোধ করে, কতদিনে পরিশোধ করতে পারে বা গড়ে কতদিনে পরিশোধ করে। ঠিক আছে, বা তাদের কি বলছে কতদিন সময় লাগবে, ঋণ সীমা কত হওয়া উচিত, ঋণ বা ধারে দেয়া পণ্যের মূল্য পরিশোধের মতো দীর্ঘ সময় ওই প্রতিষ্ঠানটির অস্তিত্ব থাকবে কি না। ঠিক আছে, তাহলে দেখো বর্তমান ও ভবিষ্যৎ সরবরাহকারী যারা ওই প্রতিষ্ঠানকে পণ্য বা সেবা সরবরাহ করে তারা কীভাবে জানতে পারে যে এই প্রতিষ্ঠানে আমি পণ্য বা সেবা এই প্রতিষ্ঠানের জন্য আমি সরবরাহ করছি, কিন্তু এর থেকে আমি বেনিফিটটা কেমন পাবো, আমি কতদিনের মধ্যে টাকাটা পাবো, গড়ে কতদিনের মধ্যে, ঋণ সীমা আমার মানে কতটা হওয়া উচিত,
ঠিক আছে? এটা কিন্তু অনুপাত বিশ্লেষণটা দেখলেই জানতে পারবে। হ্যাঁ, অনুপাত বিশ্লেষণ যখন দেখবে যে গড়ে মানে দেনাদারের যে একটা অনুপাত আছে, পাওনাদারের আবর্তন অনুপাত, এটা যখনই সে জানতে পারবে, চোখে দেখতে পারবে, তখনই কিন্তু বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানের অবস্থাটা কী। তাইলে দেখো যে অনুপাত বিশ্লেষণ কতটা গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে। কারণ অনুপাত বিশ্লেষণের যে অনুপাতগুলো বিশ্লেষণ করার ফলে যে রেজাল্ট আমরা দেখি, ওটা যদি আমরা চোখে দেখতে পাই, তাহলেই আমরা মানে একটা প্রতিষ্ঠানের কিন্তু একদম চালচিত্র মানে তার অবস্থানটা কি সেটা আমরা মানে খুব সহজেই নিরূপণ করতে পারি। তাহলে আজ আমি তোমাদের কি পড়ালাম দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণ, যেখানে আমি বলেছি আজকে অনুপাত কি বা অনুপাত বিশ্লেষণ কি, এবং এখানে আরেকটা পড়েছি অনুপাত বিশ্লেষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। সামনের ক্লাসে আমি তোমাদের পড়াবো অনুপাতের শ্রেণীবিভাগ, যেখান থেকে তুমি অঙ্ক করতে পারবে। তাহলে কি আজকের মতো আমি তোমাদের থেকে এখনই বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা সবাই ক্লাসে আসছো, পড়াশোনা করছো এবং মানে সময় মতো সময়ের পড়া সময়ে শেষ করবে। তাহলে কিন্তু ভবিষ্যতে কি অনেক পড়ার চাপটা থাকবে না। ঠিক আছে? সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে কলেজে আসবে, এবং আশেপাশে যখন বাইরে বের হবে তখন অবশ্যই স্বাস্থ্যবিধি মানবে, অবশ্যই মানবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।